আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পদার্থবিজ্ঞান এমসিকিউর জন্য আজকে আমরা 1 ঘন্টার একটা ভিডিওতে বিস্তারিত এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা সায়েন্সে রয়েছে তোমাদের প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ এই 1 ঘন্টার এমসিকিউ ভিডিও থেকে সবাই কমন পাবেন। এখানে তোমাদেরকে বলার কারণ হচ্ছে এখানে যে বলবো সেটা তোমরা শুনবে, শোনার সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যাবে। অন্যদিকে তোমরা যখন এটা পড়বে সেদিকেও তোমাদের আরেকটা রিভিশন হয়ে যাবে। যখন আমি পরে পরে বলবো এখানে কিন্তু তোমাদের 2টা রিভিশন একসাথে হয়ে যাবে। সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী তোমাদের বাকি যে সকল সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ার জন্য এবং আমরা আগামীকাল তোমাদেরকে এমসিকিউ এর শেষ পর্ব দিব, যেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে দিব শেষ পর্ব হিসাবে। শেষ পর্বের এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে? এটা হচ্ছে জড়তা। তার মানে একটা বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম এটা হচ্ছে জড়তা। 2 নম্বর হচ্ছে বলের মাত্রা কোনটি? এটা হচ্ছে mLT পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। 3 নম্বর হচ্ছে ভরবেগের একক কোনটি? এটা ডান দিকে চলে আসছে, এটা একটু পরে দেখব। 6 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ কোনটি? পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। 7 নম্বর হচ্ছে কোন বস্তুকে প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে? এটা হচ্ছে 2, 3 বস্তুতে কোনো ত্বরণ থাকে না, বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করে। 8 নম্বর হচ্ছে প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন বল? এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ভরবেগের মাত্রা কোনটি? এটা হচ্ছে mLT পাওয়ার -1। পদার্থের জড়তার পরিমাপ কোনটি? এটা হচ্ছে ভর। বন্দুক থেকে গুলি ছুড়লে কি হবে? এটা হচ্ছে 2 এবং 3 হবে। গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়। 2 নম্বর হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়। সো এখানে কিন্তু এদিকে খুব বেশি বাতাস হচ্ছে, হয়তোবা বৃষ্টি চলে আসবে, এর জন্য হয়তোবা আপনারা সাউন্ডে একটু প্রবলেম পেতে পারেন। সো আন্তরিকভাবে দুঃখিত। 12 নম্বর হচ্ছে বলের মাত্রা কোনটি? এটা হচ্ছে mLT -2। কোন বলটি কম শক্তিশালী? মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে কম শক্তিশালী। 14 নম্বর হচ্ছে 80 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms - 2 হবে? এটা হচ্ছে 320 N, 320 N। 15 নম্বর হচ্ছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটির 2 ms পাওয়ার -1 পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো। গুলির শেষ বেগ কত? এটা হচ্ছে 400 ms পাওয়ার -1। কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে? এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে। তারপর আমরা এখান থেকে দেখে নেই। 4 নম্বর হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? 10 ms পাওয়ার -2। 10 কেজি ভরের কোনো বস্তুর 10 ms -1 বেগের গতিশীল হলে এর ভরবেগ কত হবে? এটা হচ্ছে 100 কেজি ms পাওয়ার -1। বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয়, কারণ 1, 2 বন্দুকের ভর বেশি হওয়ায় পশ্চাৎ বেগ কম হয়। 2 হচ্ছে বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, একই রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে আগত 15 কেজি ও 10 কেজি ভরের 2টি বস্তু যথাক্রমে 3 ms পাওয়ার -1 এবং 5 ms পাওয়ার -1 বেগে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়ে একসাথে আটকে যায়। 18 নম্বর হচ্ছে মিলিত অবস্থায় বেগ কত? এটা হচ্ছে 3.8 ms পাওয়ার -1। সো এখানে আমরা যেহেতু তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করছি, তোমাদের তৃতীয় অধ্যায় বলের যে অঙ্কগুলো রয়েছে, ম্যাথগুলো রয়েছে, সেগুলো একটু ভালো করে সলভ করবে। আশা করছি তোমরা ক্লাসে এগুলো ভালো করে বুঝেছো। এই অঙ্কগুলো তোমাদেরকে আগে সলিউশন করতে হবে, এগুলো কীভাবে হয় সেটা জানা থাকতে হবে, তাহলে কিন্তু এগুলো সমাধান করতে পারবে খুব সহজে এবং বুঝতে পারবে। 19 নম্বর হচ্ছে বস্তুদ্বয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে 2, 3
ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অক্ষুণ্ণ থাকবে। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি 125 যে হবে। 20 নম্বর হচ্ছে কীভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়। তলকে অমসৃণ করার মাধ্যমে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়। কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল? এটা হচ্ছে মহাকর্ষ বল। একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলে গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে? এটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। কোন বলটি বেশি দুর্বলতম? এটা হচ্ছে মহাকর্ষ বল বেশি দুর্বলতম। তারপর আমরা দেখি 24 নম্বর, বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে কী বলে? এটা হচ্ছে জড়তা। তারপর 25 নম্বর হচ্ছে কোন বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? তার মানে কোন বস্তুর জড়তা নির্ভর করে বস্তুর ভরের উপর। জড়তা বেশি হয় কখন? ভর বেশি হলে জড়তা বেশি হয়। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়? এটা হচ্ছে স্থিতি জড়তা। নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ? এটা 28 নম্বর সঠিক উত্তর হচ্ছে হঠাৎ চলমান বাসের যাত্রীদের পেছনের দিকে হেলে পড়া। 29 নম্বর হচ্ছে চলন্ত বাসে ব্রেক করলে কি হয়? এটা হচ্ছে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? এটা হচ্ছে গতি জড়তার জন্য। গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়? এটা হচ্ছে গতি জড়তা। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীর অবস্থা কীরূপ হবে? আমরা জানি পিছনের দিকে হেলে পড়েন। যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায় তাকে কি বলে? এটা হচ্ছে বল। তার মানে যেই জিনিসটা একটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে অথবা অবস্থার পরিবর্তন করতে চায় এটা হচ্ছে বল। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্ম প্রকাশ করে? এটা হচ্ছে পদার্থের জড়তা প্রকাশ করে। নিউটন গতির মৌলিক বিষয়গুলোকে কয়টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন? 3টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। বলের গুণগত সংজ্ঞা পাই নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের প্রথম সূত্র থেকে। 50 কেজি ভরের কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms-2 হবে? এটা হচ্ছে 200 নিউটন। 38 নম্বর হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়? 1 নম্বর এবং 2 নম্বর পাওয়া যায়। জড়তার ধারণা পাওয়া যায়, বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়। বস্তুর জড়তা বেশি হলে কি হবে? এটা হচ্ছে 1, 2। বস্তুর ভর বেশি হবে, বেগের পরিবর্তনের জন্য বেশি বল প্রয়োগ করতে হবে। 40 নম্বর হচ্ছে জড়তার ক্ষেত্রে 1, 2, 3। জড়তা বস্তুর একটি প্রাকৃতিক ধর্ম। বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপ। 3 নম্বর হচ্ছে জড়তার পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন। এই 3টাই কিন্তু জড়তার ক্ষেত্রে প্রয়োজন হয়। 41 নম্বর হচ্ছে বলের ক্ষেত্রে এটা কি হবে? আমরা 41 নম্বরটা দেখি। বলের ক্ষেত্রে 1, 2, 3। বল স্থির অবস্থা বস্তুকে গতিশীল করতে পারে, বল গতিশীল বস্তুকে থামাতে পারে। মহাকর্ষ বলের বাস্তব উদাহরণ হলো বস্তুর ওজন। গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কোন কারণে? 1, 2 নিরাপত্তার জন্য এবং গতি জড়তার জন্য। এই 2 কারণে গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন। চলন্ত বাস ব্রেক কষলে কি হবে? শরীরের নিচের অংশ স্থির হয়, শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। এই 3টাই কিন্তু ঘটে যখন একটা চলন্ত বাস বা যে কোনো একটা গাড়ি ব্রেক করা হয়। একটি গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর এক টুকরা পাথর রেখে পোস্টকার্ডটিকে জুড়ে টুকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে দুইটি 1, 2। অভিকর্ষজ বল পাথরকে নিচের দিকে টানে, স্থিতি জড়তার জন্য পাথর নিচে পড়ে যায়। একটা উদ্দীপক দেওয়া রয়েছে, একটি বই এবং একটি কলম টেবিলের উপর রেখে আঙুল দিয়ে টুকা দিলে কলমটি নাড়ানো গেলেও বইটি নাড়ানো সম্ভব হয় না। প্রশ্ন হচ্ছে টুকা দিয়ে বই সরানো যায় না কেন? কলমের তুলনায় বইয়ের জড়তা বেশি, এজন্য। বই টেবিলের উপর থাকে কোন কোন কারণে? 1 এবং 2 সঠিক। বইয়ের ক্রিয়া বল টেবিলের প্রতিক্রিয়া বল সমান, টেবিলের আকর্ষণের জন্য। এই 2 কারণে বইটি টেবিলের উপর থাকে। 47 নম্বর হচ্ছে যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে কি বলে? এটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল কোনটি?
এটা হচ্ছে টান বল। টান বল এটা হচ্ছে স্পর্শ বল। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কি বলে? এটা হচ্ছে অস্পর্শক বল। 50 নম্বর হচ্ছে অস্পর্শ বল নিচের কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে চৌম্বক বল। এটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বলের উদাহরণ কোনটি? অভিকর্ষ বল। একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়? ঘর্ষণ বল। 53 নম্বর হচ্ছে মেজের উপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময় 1 2 3 টান বল প্রয়োগ করতে হয়। বাক্সের গতির বিপরীত দিকে ঘর্ষণ বলের সৃষ্টি হয়। বাক্স ও মেজের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী ঘর্ষণ বলের সৃষ্টি হয়। 54 নম্বর হচ্ছে অস্পর্শ বল হলো 1 3 দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। 3 হচ্ছে চৌম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল। 55 নম্বর হচ্ছে স্পর্শ বল হলো 1 3 টান বল এবং ঘর্ষণ বল, এই দুইটা হচ্ছে স্পর্শ বল। নিউক্লিয়াসের আভ্যন্তরে থাকে 2 3 প্রোটন এবং নিউট্রন। 58 নম্বর হচ্ছে 57 নম্বর হচ্ছে কোনো বস্তুর সাম্যাবস্থা থাকলে, কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকলে কি হবে? 1 2 বলের লব্ধি শূন্য হয়, বস্তুটি দুলতে থাকে। এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে। তৌফিক ভ্রমণে যাওয়ার সময় তার এক হাতে ভারী সুটকেসটি টেনে নিয়ে যাচ্ছে এবং অন্য হাতে একটি ব্যাগ বহন করছে। গাড়িতে ওঠার সময় হঠাৎ তার ব্যাগটি মাটিতে পড়ে গেল। প্রশ্ন হচ্ছে তৌফিক সুটকেস টেনে নেওয়ার সময় কি বল প্রয়োগ করছে? এটা টান বল। সুটকেসের গতির বিপরীত দিকে কোন বলের সৃষ্টি হয়? ঘর্ষণ বল। 60 নম্বর হচ্ছে ব্যাগ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তা হলো অস্পর্শ বল। আমরা দেখি 61 নম্বরটা কি রয়েছে। 61 নম্বর হচ্ছে স্থির দোলকের বল কী ধরনের বল? স্থির দোলকের বল এটা হচ্ছে সাম্য বল। সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী? এটা হচ্ছে অসাম্য বল। কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে তাকে কি বলে? এটা হচ্ছে সাম্য বল। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? খাড়া নিচের দিকে ক্রিয়া করে। কোনো বস্তুকে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে কি বলে? এটা হচ্ছে সাম্য বল। সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে রশি টানাটানিতে। যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে অসাম্য বল। অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে? এটা হচ্ছে বেগ এবং দিকের পরিবর্তন ঘটে। 69 নম্বর হচ্ছে কোনো বস্তুতে প্রযুক্ত একাধিক বলের লব্ধি অশূন্য হলে 1 2 বলসমূহ বস্তুতে অসাম্য অবস্থার সৃষ্টি করবে। 2 হচ্ছে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হবে। আমরা দেখি 70 নম্বরটা কী রয়েছে। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এটা হচ্ছে 1 2 3 সঠিক। যে বলগুলো বস্তুর সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে, এটা সঠিক। কোনো বস্তুতে সমান ও বিপরীতমুখী বল তাকে স্থির রাখে, এটাও সঠিক। সাম্য ও অসাম্য বলের একটি উদাহরণ হলো রশি টানাটানি, এটাও সঠিক। 1 নম্বর হচ্ছে শব্দ কোন ধরনের তরঙ্গ? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? এটা হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। 3 নম্বর বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? অনেক সময় দেখা যায় যে মৃত বাদুড় বৈদ্যুতিক লাইনে ঝুলে রয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে 1 2 3 তিনটাই। বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায়, সামনের দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়, বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়। এই 3টা কারণে। SONAR সোনার এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা হচ্ছে SONAR এর পূর্ণরূপ। শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক। 8 নম্বর হচ্ছে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়
তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ এটি হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? পর্যায়কাল কমবে। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে 11 নম্বরে। চিত্রে পূর্ণ স্পন্দন কোনটি? এটা হচ্ছে আর থেকে আর পাই। এটা বাতাসে সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 35 সেন্টিমিটার হলে এর কম্পাঙ্ক কত হবে? এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে বাতাসের শব্দের বেগ হচ্ছে 350 ms পাওয়ার -1, তাহলে এখানে সঠিক উত্তর হবে 1000 হার্জ। 13 নম্বর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.25 s এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব m মিটার কত? এখানে উত্তর হচ্ছে 43.75 প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়? খুবই ইম্পর্টেন্ট। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়? 0.6 ms পাওয়ার -1। 15 নম্বর হচ্ছে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম? এটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। 16 নম্বর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পর শব্দের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত? এটা হচ্ছে 21 মিটার। এখানে কয়েকটা অঙ্ক রয়েছে তোমাদের এই অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে। এগুলো তোমাদেরকে আগে সলিউশন করতে হবে। কীভাবে সলিউশন করা হয় এটা তোমাদেরকে জানতে হবে। অবশ্যই তোমরা পার্ট থেকে পরে এই অঙ্কগুলো সলিউশন করে নেবে। 17 নম্বর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ? এটা হচ্ছে 3.54 গুণ। উৎসের কম্পন প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি হলে সৃষ্ট শব্দটি কীরূপ? এটা হচ্ছে শব্দোত্তর। তার মানে উৎসের কম্পন প্রতি সেকেন্ডে যদি 20,000-এর চেয়ে বেশি হয় তাহলে এটা হবে শব্দোত্তর। 19 নম্বর হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? এটা এখানে আমরা দেখতে পারবো। 19 নম্বর এটা হচ্ছে আমরা একটু নিচের দিকে 19 নম্বর পাবো। এখান থেকে দেখি, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রে এস একটি শব্দ উৎস এবং এবি পানির পৃষ্ঠতল। শব্দের বেগ 332 ms পাওয়ার -1 ধরে নিয়ে এবং পার্শ্বের তথ্য ও চিত্রের ভিত্তিতে 4-5 নং প্রশ্নের উত্তর দাও। তার মানে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রের মাধ্যমে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই চিত্রটা আগে ভালো করে মনোযোগ সহকারে পড়বে। তোমাদের পরীক্ষায় এরকম বিভিন্ন ধরনের চিত্র আসতে পারে। এখানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে পানির উচ্চতা h এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে? এটা হচ্ছে 13.40 মিটার। 5 নম্বর হচ্ছে প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে? 0.12 সেকেন্ড। SI পদ্ধতিতে শব্দের তীব্রতার একক কোনটি? WM পাওয়ার -2। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য এটা হচ্ছে 1, 2, 3। শব্দ বিস্তারের অভিমুখ লম্বভাবে হয়, শব্দের কম্পাঙ্ক বেশি হয়, পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয়। এই তিনটি হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। এখানে রয়েছে সময় T এবং শব্দের বেগ V হলে সমুদ্রের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে কোনটা সঠিক হবে? এখানে 2 এবং 3 সঠিক। D = V × T/2 এবং শব্দ মোট 2D দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের বেগ নির্ভর করে এটা হচ্ছে 1, 2 আর্দ্রতার উপর এবং তাপমাত্রার উপর। এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে। এই চিত্র থেকে 24 এবং 25 নং আনসার করতে হবে। শব্দটির কম্পাঙ্ক কত হার্জ? এখানে সঠিক উত্তর কিন্তু দেওয়া রয়েছে নিচে। 6008 হার্জ 7.5 সেন্টিমিটারের স্থলে 7.5 মিটার হলে সঠিক উত্তর হবে 60। তারপর দেখেন নিচের দিকে 25 নম্বর উপরের লেখচিত্র। এটা সঠিক উত্তর হচ্ছে 2, 3। PQR কণাগুলো দশা একই। এখানে PQR যে কণাগুলো রয়েছে সেগুলো দশা একই হবে। PQR
এই তিনটা। তারপর হচ্ছে DEF কণাগুলোর বেগ একই, DEF কণাগুলোর বেগ একই। এখানে দেখতে পাচ্ছেন PQR এই তিনটে কিন্তু সমানভাবে একইভাবে রয়েছে এবং DEF একইভাবে রয়েছে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে PQR কণাগুলোর দশা একই এবং DEF কণাগুলোর বেগ একই হবে। অনুদৈর্ঘ্য তরঙ্গের শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কি পরিবর্তন হয়? এটা হচ্ছে ঘনত্বের হ্রাস বৃদ্ধি উভয় হয়। 27 নম্বর হচ্ছে সংকুচন ও প্রসারণ হয় কোন তরঙ্গে? এটা সঠিক উত্তর হচ্ছে শব্দ তরঙ্গে সংকুচন ও প্রসারণ হয় শব্দ তরঙ্গে। পানির কণার আন্দোলনের ফলে পানিতে সৃষ্ট যান্ত্রিক শক্তি কীভাবে সঞ্চারিত হয়? সঠিক উত্তর হচ্ছে কম্পনের মাধ্যমে। তারপর হচ্ছে কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়? এটা হচ্ছে পানিতে সৃষ্ট তরঙ্গ। 30 নম্বর হচ্ছে পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। 32 নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত হয়? এটা হচ্ছে 90 ডিগ্রি। বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। 34 নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়? লম্বভাবে। পরপর পাশাপাশি একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে r/π/2। এটা সঠিক উত্তর গ নাম্বার। 36 নম্বর হচ্ছে কম্পনের দিক উপর নিচ বা ডানে বামে হলে তরঙ্গের গতি কোন দিকে যাবে? এটা সঠিক উত্তর কিন্তু এখানে দেয়া নেই। 37 নম্বর হচ্ছে পুকুরের স্থির পানিতে ডিল ছুড়লে কী ঘটে? এটা হচ্ছে পানির কণাগুলো আন্দোলিত হয়। তরঙ্গ হলো পর্যাবৃত্ত আন্দোলন, তরঙ্গ হচ্ছে একটি পর্যাবৃত্ত আন্দোলন। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি তরঙ্গ বলে? এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। 40 নম্বর হচ্ছে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? শক্তি সঞ্চালিত হয়। নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ? শব্দ তরঙ্গ। নদীতে বা পুকুরে একটি ডিল ছুড়লে নদীর পানি আন্দোলিত হয়ে যে ধরনের তরঙ্গের সৃষ্টি হয় তা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। 43 নম্বর হচ্ছে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? এটা হচ্ছে শব্দ তরঙ্গ। তরঙ্গ স্থানান্তরিত করে কোনটি? শক্তি। শক্তির মাধ্যমে তরঙ্গ স্থানান্তরিত হয়। 45 নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে থাকে। তার মানে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে থাকে। কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? 46 নম্বর দেখি কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? এটা সঠিক উত্তর হচ্ছে পানির তরঙ্গ। পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ নয়। 47 নম্বর হচ্ছে নিচের চিত্রে কোন ঘটনাটি ঘটেছে? এখানে দেওয়া রয়েছে তরঙ্গের দিক, সংকুচন, প্রসারণ। এতে অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হচ্ছে। তার মানে এই চিত্রের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হচ্ছে। এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে। নিচের চিত্রে একটি অনুপ্রস্থ তরঙ্গ দেখানো হয়েছে। এক্ষেত্রে নিচের কোন ঘটনাটি সত্য? এটা সঠিক উত্তর হচ্ছে মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থানের তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকোণে কাঁপছে। 49 নম্বর হচ্ছে তরঙ্গ কত প্রকার? তরঙ্গ হচ্ছে 2 প্রকার। কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ? স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ, এটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। পুকুরের পানিতে ঢেউয়ের গতি কোন প্রকৃতির? পর্যাবৃত্ত। নদী বা সাগরের পানির ঢেউ কিরূপ তরঙ্গ?
এটা হচ্ছে আর তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলে? অনুপ্রস্থ তরঙ্গ। বেতার তরঙ্গ কী ধরনের তরঙ্গ? এটা হচ্ছে আর তরঙ্গ। তরঙ্গের বৈশিষ্ট্য হলো 1. মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু মাধ্যমের কণা স্থানান্তরিত হয় না। 56 নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে 2-3 একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মাধ্যমের কণাগুলো তরঙ্গের অভিমুখের সাথে লম্বভাবে কাঁপে। 7 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে অন্যতম হলো, এটা সঠিক উত্তর হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে আলোক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে, এটা 3 নম্বর হবে, এটা হচ্ছে শুধুমাত্র 3 শব্দ তরঙ্গ। তরঙ্গ বুঝিয়ে দেয়, কি বুঝিয়ে দেয়? এটা হচ্ছে 2 মাধ্যমের কণাগুলো স্পন্দন। তরঙ্গে 2-3 সঠিক। প্রতিফলন ও প্রতিসরণ ঘটে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়। 7 নম্বর হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য হলো 2-3 তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে। তারপর 61 নম্বর এবং 62 নম্বর আনসার দেওয়ার জন্য এখানে একটা চিত্র রয়েছে। এখানে উপরে রয়েছে স্পন্দনের দিক আর নিচে হচ্ছে তরঙ্গের দিক, এবং ডান পাশে হচ্ছে 61 নম্বর হচ্ছে চিত্রে সৃষ্ট তরঙ্গের নাম কি? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। 62 নম্বর হচ্ছে স্প্রিংয়ের কুণ্ডলীগুলো স্পন্দন তরঙ্গের দিকের সাথে কীভাবে হচ্ছে? এটা হচ্ছে লম্বভাবে। 63 নম্বর হচ্ছে পরপর কয়টি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে? 2টি। 2টি কণা একই সময়ে একই দিকে নিজস্ব সাম্যাবস্থা অতিক্রম করে তখন তাকে কি বলে? এটা হচ্ছে সমদশা সম্পন্ন কণা। 65 নম্বর হচ্ছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিকে থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কি বলে? এটা হচ্ছে পূর্ণ স্পন্দন। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে কি বলে? এটা হচ্ছে দশা। কম্পাঙ্কের এককের নাম কি? এটা হচ্ছে হার্জ, HZ। 1 হার্জ সমান কত? 1 সেন্টিমিটার মাইনাস 1, 1 সেকেন্ড মাইনাস পাওয়ার মাইনাস 1। কোনো তরঙ্গ সঞ্চালনকারী কণার পর্যায়কাল বেশি হলে কি ঘটবে? কম্পাঙ্ক কম হবে। তার মানে কোনো তরঙ্গ সঞ্চালনকারী কণার পর্যায়কাল যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ক কম হবে। 70 নম্বরটা আমরা একটু দেখি। 70 নম্বর হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন? এটা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। স্পন্দনশীল কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে? কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্যের এককের নাম কি? এটা হচ্ছে m। 1 সেকেন্ডে কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তাকে কি বলে? এটা হচ্ছে 1 হার্জ। পরপর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি? এটা হচ্ছে 2টি। কোনো বস্তু 5 সেকেন্ডে 100টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে? 20 হার্জ। কোনো তরঙ্গের কম্পাঙ্ক 1 হার্জ হলে পর্যায়কাল কত হবে? 1 সেকেন্ড। কম্পাঙ্ক বস্তুর পূর্ণ কম্পনে যে সময় লাগে সে সময় তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেন্টিমিটার সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? এটা হচ্ছে তরঙ্গ বেগ। 79 নম্বর হচ্ছে দশা সম্পর্কিত কোন উক্তিটি সর্বাপেক্ষা মানানসই? প্রথমটা, এটি বিশেষ মুহূর্তে কম্পমান কণার সরল বেগ ও তরঙ্গ। 80 নম্বর এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এখানে বলছে যে চিত্রে কি কি ঘটেছে। এটা হচ্ছে 1, 2, 3 সমদশা সম্পন্ন বিন্দু এ ও এ ইনভার্স, সি ইনভার্স ইকুয়াল টু পাই, বিপরীত দশা সম্পন্ন বিন্দু বি ও সি। এই তিনটাই সঠিক। তারপর হচ্ছে 81 নাম্বার,
একই দশায় সম্পন্ন, এটা হচ্ছে 1 2 3, এ ইনভার্স ও এ, ডি ইনভার্স ও ডি, ডি ইনভার্স ও বি, ডি ইনভার্স। 82 নম্বর হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে কোন কোন তথ্য সঠিক? এখানে 1 2 3 তিনটেই সঠিক। 1 নম্বর হচ্ছে পূর্ণ স্পন্দনে বস্তু যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই বিন্দুতে ফিরে আসে, যে সময় পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালের একক সেকেন্ড। এই তিনটাই কিন্তু সঠিক। 83 নম্বরটা হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 1 2 3 তিনটেই সঠিক। তরঙ্গ সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে। কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান। 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হলে তাকে 1 হার্জ বলে। এই তিনটেই সঠিক। 84 নম্বর হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে 1 2 হার্জ এবং সেকেন্ড পাওয়ার -1। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো 1 3, আলোক তরঙ্গ এবং বেতার তরঙ্গ। এই দুইটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 1 2 3 তিনটেই সঠিক। তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার, কম্পাঙ্কের একক এস পাওয়ার -1, পর্যায়কালের একক এস। 87 নম্বর হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 1 2 দুইটাই সঠিক। গতির সম্মুখ অবস্থা বোঝায়, গতির যে কোনো মুহূর্তের অবস্থা বোঝায়। 88 নম্বর হচ্ছে দশা বলতে তরঙ্গ দৈর্ঘ্যের সাম্যক অবস্থা বোঝায়, গতির সম্মুখ অবস্থা বোঝায়, গতির যে কোনো মুহূর্তের অবস্থা বোঝায়। কোনটা সঠিক? এখানে 2 3 এটা সঠিক। এখানে হচ্ছে গতির সাম্যক অবস্থা বোঝায়, গতির যে কোনো মুহূর্তের অবস্থা বোঝায়। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এখান থেকে 89 ও 90 নম্বর দুইটা কোয়েশ্চেনের আনসার করতে হবে। পানিতে শব্দ তরঙ্গের বেগ 1452.5 ms পাওয়ার -1 হলে উদ্দীপকের এ বি পথে চলমান তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে? এটা হচ্ছে 16600 হার্জ। 90 নম্বর উদ্দীপকের ক্ষেত্রে সঠিক হলো 1 2 3, ডি ও ই বিন্দু দ্বারা তরঙ্গ পদ বোঝানো হয়েছে। তারপর তরঙ্গ সঞ্চারণকারী কণার দশা ভিন্ন। তরঙ্গ সঞ্চারণকারী কণা তরঙ্গের দিকের সাথে সমকোণে অগ্রসরমান। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এখান থেকে বলছে যে চিত্রে পি থেকে পি পাই কি? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। 92 নম্বরটা আমরা একটু দেখি। 92 নম্বর হচ্ছে চিত্রে পি এবং পি পাই এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? একই দশা সম্পন্ন। এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে। উপরের চিত্রে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে? 2টি। উপরের চিত্রে সি থেকে সি ইনভার্স বিন্দুতে যেতে 1 সেকেন্ড সময় লাগলে তার কম্পাঙ্ক কত? এটা হচ্ছে 2 সেকেন্ড পাওয়ার -1। কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি = 5 সেকেন্ড হলে কম্পাঙ্ক কত হার্জ? এটা হচ্ছে 0.2 হার্জ। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 2 মিটার। তরঙ্গটির বিস্তার কত? 1 সেন্টিমিটার। উপরের তরঙ্গ এক ধরনের, এটা হচ্ছে 1 2 অনুপ্রস্থ তরঙ্গ এবং আর তরঙ্গ। 99 নম্বরটি কি? একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বাতাসের শব্দের বেগ 350 ms পাওয়ার -1 হলে পর্যায়কাল কত? 2.86 × 10 পাওয়ার -4 সেকেন্ড। 100 নম্বর হচ্ছে 630 হার্জ = কত? এটা হচ্ছে 6.3 × 10 পাওয়ার 5 হার্জ। 101 নম্বর হচ্ছে বাতাসে 0.6 কিলোমিটার হার্জ কম্পাঙ্কের শব্দের দৈর্ঘ্য কত? 0.02 মিটার। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? এটা হচ্ছে 5.88 × 10 পাওয়ার 4 s। 103 নম্বর হচ্ছে 300 হার্জ কম্পাঙ্কে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে, এটা হচ্ছে 1.15 মিটার হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত? এটা হচ্ছে 345 মিটার সেকেন্ড পাওয়ার 1।
তারপর 104 নম্বর হচ্ছে দুইটি শীর্ষলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 হার্জ এবং 384 হার্জ বায়ুতে শীর্ষলাকার দুইটি হতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য অনুপাত, এটা হচ্ছে 3:1। 105 নম্বর হচ্ছে কোনো মানুষ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5000 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ শুনতে পেল। শব্দটির তরঙ্গদৈর্ঘ্য কত? এটা হচ্ছে 6.88 সেন্টিমিটার। 1 নম্বর হচ্ছে রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? কারণ হচ্ছে তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য। 2 নম্বর হচ্ছে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? কারণ হচ্ছে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই। সুপ্ত তাপের মাধ্যমে, এটা সঠিক উত্তর হচ্ছে 2, 3, বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তুর আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। 6 নম্বর হচ্ছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন? 309.89 কেলভিন। এটা হচ্ছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রার কেলভিন। সীসার আপেক্ষিক তাপ কত? এটা হচ্ছে 130 যে কেজি পাওয়ার -1 কে পাওয়ার -1। 8 নম্বর হচ্ছে 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন? এটা হচ্ছে 2100 জে। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে ক নম্বর যেটা রয়েছে এই সম্পর্কটি সঠিক। 10 নম্বর হচ্ছে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.44 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? 36.89 ডিগ্রি সেলসিয়াস। পানের আপেক্ষিক তাপ কত? এটা হচ্ছে 4200 জে কেজি পাওয়ার -1 কে -1, তার মানে 4200 জে কেজি। এটা হচ্ছে পানের আপেক্ষিক তাপ। 1 জুল সমান কত ক্যালোরি? খুবই ইম্পর্টেন্ট। 1 জুল সমান 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুল সমান। ক্যালোরিমিটির মূলনীতি কোনটি? এটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। একজন মানুষের দেহে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে? 37.77 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? এটা হচ্ছে 273 কে। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে। কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে? এটা হচ্ছে 201 টু 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পানি ফুটতে থাকে। নিচের কোনটির আপেক্ষিক তাপ 2000 জে কেজি? এটা হচ্ছে জলীয় বাষ্প। 19 নম্বরটা দেখি আমরা। এখানে আর কিছু বাকি রয়েছে। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। উপরে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, নিচে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস এবং নিচে মিনিট দেওয়া রয়েছে। সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? এটা হচ্ছে 6 মিনিট। সম্পূর্ণ বরফ গলতে 6 মিনিট সময় লাগছিল। গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? এটা হচ্ছে 6 মিনিট। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর হচ্ছে 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কী পরিমাণ তাপ শক্তির প্রয়োজন? এটা হচ্ছে 4.2 ইন্টু 10⁵ জে। 21 নম্বর হচ্ছে 10 গ্রাম পানির তাপমাত্রা 1 কে বাড়াতে কত তাপের প্রয়োজন? এটা সঠিক উত্তর হচ্ছে 42 জে। এখানে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া নেই, এখানে সঠিক উত্তর হবে 42 জে। 22 নম্বর হচ্ছে জলীয় বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? যে কোনো তাপমাত্রায়। মোমের ক্ষেত্রে 2, 3 সঠিক। চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায়, গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়। 24 নম্বর হচ্ছে সুপ্ত তাপের মাধ্যমে 2, 3 বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তুর আন্তঃআণবিক বন্ধন শিথিল হয়। 25 নম্বর হচ্ছে 2 টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে 1, 2, 3 তিনটাই হবে। বরফের গলনাঙ্ক কমে যাবে,
স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে, স্পর্শতলের বরফ গলে যাবে। এখন 26 এবং 27 নম্বরটা আনসার করতে হবে। 26 নম্বর হচ্ছে কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? এটা হচ্ছে এ পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি। এখানে যে চিত্র দেওয়া রয়েছে এই চিত্রে এ যে পদার্থ রয়েছে এই পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি। 12 সেকেন্ড পরে পদার্থগুলোর অবস্থা কীরূপ হবে? বি কঠিন এবং সি তরল হবে। এখান থেকে 12 সেকেন্ড পর বি হবে কঠিন এবং সি হবে তরল। তারপর এখানে বলা হচ্ছে একটি টেস্ট টিউবে কিছু মোম নিয়ে তার মধ্যে থার্মোমিটার রেখে ধীরে ধীরে সুষমভাবে তাপ দেওয়া হলো এবং প্রতি 5 মিনিট অন্তর অন্তর পাঠ লিপিবদ্ধ করা হলো। এভাবে প্রাপ্ত তথ্য থেকে নিম্নের লেখচিত্রটি পাওয়া গেল। এই হচ্ছে লেখচিত্র। এখন এখান থেকে 28, 29 দুইটা প্রশ্নের আনসার করতে হবে। 28 নম্বর হচ্ছে মোমের স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 453 কে। 453 কে হচ্ছে মোমের স্ফুটনাঙ্ক। 29 নম্বর হচ্ছে লেখচিত্র থেকে পাওয়া যায়। লেখচিত্র থেকে কী কী পাওয়া যায়? 2, 3 গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রের মাধ্যমে 31 এবং 32 নম্বর আনসার করতে হবে। 32 নম্বর হচ্ছে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে তাপীয় অবস্থার উপর তাপের আদান প্রদান নির্ভর করে। এখন আমরা দেখি 31 নম্বরটা কী রয়েছে। 30 নম্বর এবং 31 নম্বর। 30 নম্বর হচ্ছে সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? 15 মিনিট। এই চিত্রের মাধ্যমে সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময়ের প্রয়োজন হবে 15 মিনিট। বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? 20 মিনিট। এখন হচ্ছে 33 নম্বর। কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? বেড়ে যায়। তার মানে কোনো বস্তুতে তাপ প্রদান করলে এখানে যে অণু রয়েছে সেগুলোর গতি বেড়ে যায়। পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। এখন থেকে আমরা 35 নম্বর। 35 নম্বর হচ্ছে দ্বৈত্রবিন্দুর তাপমাত্রা পানি কয়টি অবস্থায় অবস্থান করে? এটা হচ্ছে 3টি অবস্থায়। নিচের কোনটি এক প্রকার শক্তি? তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে তাপ বলে। পদার্থের অণুগুলোতে নিচের কোনটি আছে? গতিশক্তি আছে। পদার্থের অণুগুলোতে গতিশক্তি রয়েছে। নিচের কোনটির গতিশক্তি আছে? অণুর। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়? তাপের কারণে অণুর গতি বেড়ে যায়। অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে? গতিশক্তি বেড়ে যাবে। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। পূর্বে তাপের একক হিসেবে কি ব্যবহৃত হতো? ক্যালোরি। 1 J = কত? এটা হচ্ছে তার মানে 1 জুল = হচ্ছে 0.24 কিলো ক্যালোরি। নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এবং বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়? নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়? এটা হচ্ছে উষ্ণতার পার্থক্যের জন্য। দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কি ঘটবে? তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে। দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কি ঘটবে? যে পাত্রে তাপমাত্রা বেশি তার তাপ বেশি হবে। 49 নম্বর হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? এটা হচ্ছে থার্মোমিটার। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? এটা হচ্ছে কেলভিন। যদি এক টুকরা গরম লোহা ঠান্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কোনটি তাপ হারাবে? এটা হচ্ছে গরম লোহা তাপ হারাবে। 52 নম্বরটা দেখি আমরা। 52 নম্বর হচ্ছে পানির দ্বৈত্রবিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়? এটা হচ্ছে যে তাপমাত্রায় পানি বরফ এবং জলবাষ্প রূপে সহাবস্থান করে। এটা হচ্ছে পানির দ্বৈত্রবিন্দু বোঝায়। 53 নম্বর হচ্ছে পানির দ্বৈত্রবিন্দুর তাপমাত্রা 1/273.16 বা কে কি বলা হয়? এটা হচ্ছে 1K। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে কোনটা সঠিক? 1 এবং 3 সঠিক। তাপ এক প্রকার শক্তি। 1 ক্যালোরি = 4.2 জুল, এটা হচ্ছে সঠিক।
তাপের প্রবাহ নির্ভর করে 2-3 তাপমাত্রার পার্থক্যের উপর এবং বস্তুদের আপেক্ষিক তাপীয় অবস্থার উপর। এই দুইটার উপর তাপের প্রবাহ নির্ভর করে। তাপমাত্রা হচ্ছে 1-2 বস্তুর উষ্ণতার নির্দেশক এবং বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রার ক্ষেত্রে কোনটা সঠিক হবে? 1-2-3 পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273 K হবে এবং 2 নম্বর হচ্ছে তাপমাত্রার একক কেলভিন। পানির দ্বৈতবিন্দুর তাপমাত্রা ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 1/273.16 ভাগী 1K। তিনটাই সঠিক। এটা উদ্দীপক দেওয়া রয়েছে। ভিন্ন তাপমাত্রায় দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাদের তাপের আদান প্রদান ঘটে। বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে এবং কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে বস্তুদের মধ্যে কতক্ষণ তাপের আদান প্রদান ঘটবে? দুইটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তাদের তাপের আদান প্রদান ঘটবে। উদ্দীপকের তথ্য অনুসারে নিচে কোনটি সঠিক? এটা হচ্ছে বর্জিত তাপ = গৃহীত তাপ, এটাই হচ্ছে সঠিক। 60 নম্বরটা আমরা দেখি। 60 নম্বরটা হচ্ছে তাপের তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকেই পদার্থের কী বলা হয়? তাপমাত্রিক ধর্ম। যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কি বলে? এটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। নিচের কোন যন্ত্রের তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়? থার্মোমিটারে। পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির? এটা হচ্ছে তাপমাত্রিক। 64 নম্বর হচ্ছে তাপমাত্রিক ধর্ম হচ্ছে 1-2-3 আয়তন, রোধ এবং চাপ। পারদ থার্মোমিটারে 1-2-3 পারদস্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম। 2 নম্বর হচ্ছে ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়। 3 নম্বর হচ্ছে পারদ তাপমিতিক পদার্থ। তিনটাই সঠিক। 66 নম্বর হচ্ছে গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে 1-2 ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে। 2 হচ্ছে গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে। 67 নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত হবে? এটা হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। একজন রোগীর দেহের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে এটি কত হবে? 312 K হবে কেলভিন স্কেলে। -20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করলে কত হবে? 253 সেলসিয়াস। কোনো দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে ওই তাপমাত্রা কত হবে? 100 K 100 কেলভিন হবে। তাপমাত্রার স্কেল তৈরির জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়? 2টি। 72 নম্বরটা দেখি আমরা। তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কি বলা হয়? এটা হচ্ছে স্থিরাঙ্ক তাপমাত্রা। প্রমাণ চাপে যে তাপমাত্রার বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কি বলে? এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানির যে তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কি বলে? এটা হচ্ছে মৌলিক ব্যবধান। তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি? এটা হচ্ছে 3টি। সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কি? এটা হচ্ছে ডিগ্রি সি। কেলভিন স্কেলের তাপমাত্রার একক কি? এটা হচ্ছে কে। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 273 K। এটা হচ্ছে কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পাঠ একই হবে? এটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। 85 নম্বর হচ্ছে কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার চেয়ে তত বেশি,
কোনো কিছুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার চেয়ে তত বেশি হচ্ছে 273 কে। 86 নম্বর হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত কেলভিন, এটা হচ্ছে 274 কেলভিন। কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন, এটা হচ্ছে প্লাঙ্ক। বুসন কার নাম থেকে এসেছে, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। নিচের কোনটি মৌলিক রাশি নয়, তাপ। 4 নম্বর হচ্ছে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত, এটা হচ্ছে 4.07 সেন্টিমিটার। এখানে একটা ম্যাথ রয়েছে, অঙ্ক রয়েছে, এই অঙ্কটা করে হিসাবটা করে এটা বের করতে হবে। বায়ু পাম্প কে আবিষ্কার করেন, এটা হচ্ছে বন গুয়েরিক। বায়ু পাম্প তিনি আবিষ্কার করেন। স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন গ্যালিলিও। পাখি উড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি। কে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন, আইনস্টাইন। গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে, গতি ও ত্বরণের সূত্রে। আলবার্ট আইনস্টাইন কোন তত্ত্ব প্রদান করেন, আপেক্ষিক তত্ত্ব। উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানের গ্রন্থে, আল মাসুদি। নিচের কোনটি লব্ধ রাশি, এটা হচ্ছে সঠিক উত্তর খ নাম্বার এবং ঘ নাম্বার দুইটাই কিন্তু লব্ধ রাশি, তাপ এবং বল দুইটাই। 1 অটো ওয়াট সমান কত ওয়াট, এটা হচ্ছে 10-8 ওয়াট। এখানে প্লাটিনাম ইউরিয়াম শঙ্কু ধাতুর তৈরি 1 কেজি ভরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত, 16 নম্বর। আমরা 16 নম্বরটা একটু দেখব। সো এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখে আমরা 5 নং এবং 6 নাম্বার কোয়েশ্চেন আনসার করতে হবে। এখানে একটা চিত্র রয়েছে। ক নাম্বার হচ্ছে চিত্রটির আয়তন, এখানে হচ্ছে 4/3 পাই আর পাওয়ার 3, এটা হচ্ছে খ চিত্রটির আয়তন। ক ও খ চিত্রের আয়তনের অনুপাত 1:0.673। 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড, এটা হচ্ছে 10⁻⁹ সেকেন্ডে। নিচের কোনটি ত্বরণের মাত্রা, এটা হচ্ছে LT⁻²। ভার্নিয়ার স্কেলের 50 গড় সমান প্রধান স্কেলের 49 গড়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড় ইকুয়াল টু 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত, এটা হচ্ছে 0.002 সেন্টিমিটার। যদি ভার্নিয়ার স্কেলের 20 গড় সমান স্কেলের ক্ষুদ্রতম 19 গড়ের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে, 0.05 মিলিমিটার। রৈখিক স্কেল পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান 0.17 মিলিমিটার। তারের ব্যাস কত, 4.17 মিলিমিটার। একটি ঘন গোলাকার বস্তুর ব্যাসার্ধ r হলে বস্তুটির আয়তন কত, 4/3 পাই r পাওয়ার 3। ধামাগড়ি ব্যবহৃত হয়, এটা হচ্ছে 1, 2, 3 ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য এবং মোবাইল ফোনে, ডিজিটাল ঘড়িতে, এই 3টে জায়গায় কিন্তু ধামাগড়ি ব্যবহৃত হয়। লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন, থেলিস। পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে, ডেমোক্রিটাস। ধাতুর বেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে, আর্কিমিডিস। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়, 29 নম্বরটা আমরা দেখি, শক্তির সংরক্ষণশীলতা নীতি। 30 নম্বর হচ্ছে আলোক তত্ত্বের ক্ষেত্রে কার অবদান উল্লেখযোগ্য, ইবনে আল হাইতাম। টলেমির মতবাদের বিরোধিতা করেন কে, আল হাজেন। আল মাসুদি এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের উপর, এটা হচ্ছে প্রকৃতির ইতিহাস। বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে,
প্রকৃতির ইতিহাস বইয়ে। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? রজার বেকন। লিওনার্দো দা ভিঞ্চি কি ছিলেন? চিত্রশিল্পী ছিলেন। আলোর বেগ পরিমাপ করেন কে? রুমার। কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন? এটা হচ্ছে রুমার। কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? এটা হচ্ছে কেপলার। বস্তুর পতনের নিয়মের আবিষ্কারকের নাম কি? গ্যালিলিও। স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? এটা হচ্ছে গ্যালিলিও। স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? গ্যালিলিও। গ্যালিলিও উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতার রূপ প্রদান করেন কে? নিউটন। 43 নম্বর হচ্ছে পদার্থের অভিজাত্য একক পরমাণু কে এর ধারণা দেন? এটা হচ্ছে ডেমোক্রিটাস। বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউটন। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? 1564 সালে গ্যালিলিও জন্মগ্রহণ করেন। নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? এটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। 47 নম্বরটা আমরা একটু দেখি। 47 নম্বর হচ্ছে কত সালে ম্যাক্সওয়েল আলোর তড়িৎচুম্বক তরঙ্গ ত্বরণ প্রদান করেন? এটা হচ্ছে 1864 সালে। 1896 সালে তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বের মোর্স কোডে সংকেত পাঠানকে মার্কনি। জগদীশচন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন? বাংলাদেশ। কোয়ান্টাম তত্ত্ব কখন আবিষ্কৃত হয়? 20 শতাব্দীর শুরুতে। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? ম্যাক্স প্লাঙ্ক। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর বিষয়ক যে তত্ত্ব প্রদান করেন তার নাম কি? এটা হচ্ছে নিউক্লিয় তত্ত্ব। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? নিলস বোর। নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেন তিনি হচ্ছেন অটো হান ও স্টাসম্যান। সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে? সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কি নামে পরিচিত? এটা হচ্ছে বুশ আইনস্টাইন সংখ্যায়ন। তড়িৎ দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কতজনকে? এটা হচ্ছে 3 জনকে। তড়িৎ বল দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে? বিজ্ঞানী আব্দুস সালামকে। রমন প্রভাব কোন দেশের বিজ্ঞানী ছিলেন? কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার? এটা হচ্ছে ভারতের বিজ্ঞানীর আবিষ্কার। কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয়? 20 শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয়। আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে কৃত্রিম উপগ্রহ। মানুষ চাঁদে পদার্পণ করে কোন শতাব্দীতে? 20 শতাব্দীতে। তারপর হচ্ছে পাখি উড়া থেকে উড়োজাহাজ মডেল তৈরি করেন কে? এটা হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? ডেমোক্রিটাস। ধাতুর বেজাল নির্ণয় করতে প্রথম কে সমর্থ লাভ করেন? আর্কিমিডিস। কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন? বিজ্ঞানী নিউটন। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? নিলস বোর। কে পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন? আর্নেস্ট রাদারফোর্ড। কে লিভারের নীতি আবিষ্কার করেন? আর্কিমিডিস। আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান কে? ক্লার্ক ম্যাক্সওয়েল। সর্বপ্রথম কে তড়িৎ কোষ আবিষ্কার করেন? ওয়েরস্টেড। ভারতীয় কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু? এটা হচ্ছে বরাহ মিহির। পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংঘাত
ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণে বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি উক্তিটি কার? গ্যালিলিও। সর্বপ্রথম বায়ুকোষের ধারণা দেন কে? আল-মাসুদি। বস্তুর পতনের নিয়ম ও স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? গ্যালিলিও। বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান। জার্মান বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেন আলোর প্রতিসরণের সূত্র। দুর্বল নিউক্লিয় বল এবং বিদ্যুৎ চৌম্বক বলদ্বয়কে একই বলে দুটি ভিন্ন রূপ প্রমাণ করেন উপরের সব, যেমন প্রফেসর সালাম, স্টিভেন ওয়াইনবার্গ, তারপর শেলডন, গ্লাসিও। তারা তিনজনই কি করেন? দুর্বল নিউক্লিয় বল এবং বিদ্যুৎ চৌম্বকীয় বলদ্বয়কে একই বলের দুটি ভিন্ন রূপ প্রমাণ করেন। ম্যাক্স প্লাঙ্ক হলেন কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎজ্ঞানের জন্য বিখ্যাত হলেন থ্যালিস। আমরা 82 নাম্বারটা দেখি। 82 নাম্বার কি রয়েছে? 82 নাম্বার রয়েছে কে ঘটনা বা সত্যের পর্যবেক্ষণের উপর বেশি গুরুত্ব আরোপ করতেন? ফ্রান্সিস বেকন। বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয় কোনটি? আইসোটোপ। আলোর তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। পিথাগোরাসের বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক স্কেলের যে অবদান, এটা হচ্ছে তারের কম্পন বিষয়ক। আর্কিমিডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মির কেন্দ্রীভূত করে কৌশল আবিষ্কার করেন, এটা হচ্ছে আগুন ধরানোর। তার মানে আর্কিমিডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে কৌশল আবিষ্কার করেন, আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন। পরমাণু ফিশনযোগ্য আবিষ্কার করে পারমাণবিক বোমার সূচনা করেন প্রথম কে? এটা হচ্ছে ওটো হান ও স্ট্রাসম্যান। তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর ব্যবস্থা উদ্ভাবন করে বেতার যোগাযোগের জন্মদান করেন মার্কনি। আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, এটা হচ্ছে 1, 2, 3। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক। এক্স-রে রন্টজেন। নিউক্লিয়াস ফিউশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে 1, 3 ওটো হান এবং স্ট্রাসমান। আধুনিক পদার্থবিজ্ঞানের স্থানকালের ধারণায় পরিবর্তন এনেছে, এটা হচ্ছে 2, 3 কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব। নিউটনের মতে 1, 2 স্থান হচ্ছে ত্রৈমাত্রিক এবং স্থানের কোনো শুরু বা শেষ নেই। 93 নম্বরটা আমরা একটু দেখি। বিজ্ঞানীদের নামের সাথে আবিষ্কারের মিল দেখা যায় 1, 2, 3। রন্টজেন তিনি এক্স-রে আবিষ্কার করেন। বেকেরেল তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক তিনি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। টেলিস সম্পর্কে সঠিক উক্তি হলো 1, 2। টেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেন এবং টেলিস লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। 95 নম্বরটা হচ্ছে আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন 1, 3 আল-মাসুদি এবং ইবনে আল-হাইথাম। ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানের অবদান রাখেন, এটা হচ্ছেন 2, 3 রজার বেকন এবং লিওনার্দো দা ভিঞ্চি। নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন 1, 3 বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র এবং বিশ্বজনীন মহাকর্ষ সূত্র। তড়িৎচুম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণে সক্ষম হন 1, 3 মার্কনি এবং জগদীশচন্দ্র বসু। 19বিংশ শতাব্দীর শেষের দিকে পদার্থবিজ্ঞানের অসামান্য অবদান রাখেন 1, 2 নিলস বোর এবং বেকেরেল। বুস আইনস্টাইন সংখ্যায়ন এর সাথে জড়িত, এটা সঠিক উত্তর হচ্ছে 100 নাম্বার। আমরা একটু দেখি। 2, 3 101 নম্বর হচ্ছে তাড়িৎ দুর্বল বল আবিষ্কার করেন 1, 3 আব্দুস সালাম এবং শেলডন গ্লাসিও। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়, কারণ 1, 2, 3
ভৌত বিজ্ঞানের বিকাশ ঘটে, ফলে কারিগরি ক্ষেত্রে নাটকীয় উন্নতি সাধিত হয়। 2 নম্বর হচ্ছে বিজ্ঞানীদের গবেষণালব্ধ বিষয়ের সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হয়। 3 নম্বর হচ্ছে শিল্প পণ্ডিতরা বিজ্ঞান সাধনার পেছনে বিনিয়োগ করেন। এখানে একটা উদ্দীপক রয়েছে, মহাবিশ্বে যে কোনো কণার চেয়ে আলোর বেগ বেশি। যখন আলোর বেগ পরিমাপ করা হয় তখন অনেক বিজ্ঞানী ধারণা করতে পারেননি যে আলোর বেগ এত বেশি হতে পারে। আলোর বেগ পরিমাপ করেন কে? এটা হচ্ছে রুমার। কোন উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করা হয়? বৃহস্পতি। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, প্রাচীন গ্রিক বিজ্ঞানীরা ছিলেন এক অসাধারণ প্রতিভা। বিজ্ঞানের প্রায় অনেক শাখায় তাদের অবদান রয়েছে। পিথাগোরাস প্রথম ব্যক্তি যিনি বস্তু জগতের মৌলিক উপাদান নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেন। আধুনিক পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক ধারণা আমরা তাদের কাছ থেকে পাই। কোন বিজ্ঞানী সর্বপ্রথম শরীর, মন ও আত্মা সম্পর্কিত সবকিছুকেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন? এটা হচ্ছে পিথাগোরাস। কোনটি পিথাগোরাসের গবেষণার বিষয় ছিল না? ধাতুর ভেজাল নির্ণয়ে অবদান রাখা। পরমাণু নিউক্লিয়াস আহিত থাকে, এটা হচ্ছে ধনাত্মকভাবে। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন ও নিউট্রন দ্বারা।